কটা বাজলো শরৎ? হ্যাঁ মা, দেখছি। সাড়ে 9টা বাজে। সে কি, সুভাষ আর মেজ বৌমা তো এখনো ফিরলো না। ওরা তো বলেছিল খুব বেশি দেরি হলে 8টার মধ্যে চলে আসবে। মা, আমি একবার গিয়ে দেখছি। সেই ভালো। শোনো, একখানা চাদর নিয়ে যাও। হ্যাঁ মেজ বৌদিদি, আপনি খোঁজ নিন। এই প্রতাপে কি বাণীর স্বামী? জেলে থাকাকালীন আমার একজন পুলিশ অফিসারের সাথে দেখা হয়েছিল, যার নাম প্রতাপ। আমাদের সভা ভেস্তে দেওয়ার পেছনেও ওই প্রতাপেরই হাত আছে। অত্যন্ত খারাপ মানুষ। কিন্তু আপনারা তো বলেছিলেন বাণীর স্বামী পুলিশ হলেও মানুষ ভালো। তোমরা ঠিক আছো তো? মা, এত চিন্তা করলে হবে বলো? তোমার ছবি একদম ঠিক আছে, যেমনটা বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক তেমনটাই আছে। বসো। তাহলে এত দেরি করলি কেন? আমি তো তোদের খুঁজতেই বেরোচ্ছিলাম, ভাবলাম আমার কোনো বিপদের মধ্যে পড়লি কিনা। না না মেস দাদা, নতুন করে আর কোনো বিপদ হয়নি। বরং সেই দিন সভায় যে বিপদ হয়েছিল তার রহস্যের সমাধান হয়েছে। মানে? যেদিন সভায় বোমা ফাটল সেদিন কারা এই কাজের সাথে যুক্ত ছিল সেটা আমরা জানতে পেরেছি। কারা কারা করেছে এমন কাজ? পুলিশ। কি? হ্যাঁ মেস দাদা, পুলিশে আমাদের সভা ভেস্তে দেওয়ার জন্য টাকা দিয়ে লোক নিয়োগ করেছিল। ওই লোকগুলোই সভায় বোমা ফেলেছিল। এতে আমাদের সভাটাও ভেস্তে গেল আর পুলিশের গায়ে কোনো দাগও লাগলো না। অদ্ভুত খেলা শুরু করেছে এরা। আমরা অসহযোগ আন্দোলন করছি বলে এইভাবে শোধ তুলছে। সেই জন্যই সেদিন বোমা পড়া মাত্র অপরাধীদের অত তাড়াতাড়ি পুলিশ ধরে নিয়ে চলে গেল। আচ্ছা, এরা কি বলতো? সাধারণ মানুষের কথা একবারের জন্য ভাববে না? সেদিন বাণীরই তো কত বড় ক্ষতি হচ্ছিল। আচ্ছা, বাণীর আর কোনো খবর পেয়েছো তোমরা? কি হলো মেজ বৌমা? তুমি কিছু বলছো না কেন? কি যেন বলছিলে তোমরা বাণীর স্বামীর বিষয়ে? আমাদের সভা ভেস্তে দেওয়ার দায়িত্ব প্রতাপ নামের এক পুলিশ অফিসারের ওপর ছিল। আর মেজ বৌদিদি বলছিলেন যে বাণীর স্বামীর নামও নাকি প্রতাপ। এই দুই প্রতাপ একই ব্যক্তি কিনা সেইটা আমাদের জানতে হবে। কিন্তু সবাই যে বলছিল বাণীর স্বামী খুব ভালো মানুষ। সেটাই তো ভেবেছিলাম মা, তবু কাল সকালে একবার বাণীর কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো আমি। অবশ্যই মেজ বৌদিদি, এই দুই ব্যক্তি যদি একই হয় তাহলে হয়তো এই প্রতাপ বাণীর সামনে ভালো মানুষের ভেগ ধরে থাকে। আর সেটা হলে বাণীর সেটা বোঝার কথা নয়। আপনারা অবিলম্বে প্রতাপের বাড়িতে গিয়ে বাণীকে ওর স্বামীর সাথে এই বাড়িতে নিমন্ত্রণ করুন। বাণীর স্বামীকে আমি দেখলেই বুঝে যাব যে এই প্রতাপই সেই প্রতাপ কিনা।
এটা কি? খুলে দেখো, তোমার জিনিস দেখো। বানি, পরশু একটা পার্টি আছে, তোমাকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে। এই শাড়িটা পরে তুমি আমার সঙ্গে সেখানে যাবে। টেগার্ড সাহেব পার্টি রেখেছে। টেগার্ড সাহেব? তিনি তো আমায় চেনেন। তুমি প্রিন্সকে খাদি অফার করিতেছো? শিবেন, throw everybody out of this room. Out, out, get out, get out, get out. Get out! বেরোন আপনারা। বেরোন! Out! বেরোন বলছি! ভারতীয়রা বিলিতি জিনিস ব্যবহার করা বন্ধ করে দিয়েছে সাহেব। এটা তারই ফল। টেগার্ড সাহেবের সামনে আমি নিজে খাদি বিক্রির পিকেটিং করেছি। আর এটা তো বিলিতি মিলের শাড়ি। এই বিলিতি কোম্পানির শাড়ি আমি পরবো না। কি হলো? কোন ভাবনায় ডুবে গেলে? সামনে আমার পরীক্ষা আছে। পড়াশোনা ছেড়ে এখন কোনো পার্টিতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। পরীক্ষা? পরীক্ষা আসল কারণ নাকি অন্য কিছু? বানি, যদি পরীক্ষার আগে সভায় যেতে পারো তাহলে পার্টিতে যেতে কি অসুবিধে? বলছি তো আমায় পড়াশোনা করতে হবে। মিথ্যে। আমি বলছি আসল কারণটা। জাতীয় কংগ্রেস বিলিতি বর্জনের ডাক দিয়েছে, আর তুমিও সেই সভায় যাও। এখন এই বিলিতি শাড়ি পরে তুমি কি করে পার্টিতে যাবে সেই চিন্তাই মাথায় ঘুরছে, তাই তো? ভালো করে শোনো বানি, সবার বারণ করা সত্ত্বেও আমি তোমাকে কলেজ যেতে মানা করিনি। এটা আমার চাকরির ব্যাপার, আমার মান সম্মানের ব্যাপার। এখানে যদি তুমি না যাও তাহলে এই যে পরীক্ষা দোহাই দিচ্ছ না, সে সমস্ত কিছু আমি বন্ধ করে দেব। বিষয়টা আপনি বুঝতে পারছেন না। আমাকে দেখার পর হয়তো টেগার্ড সাহেব আপনাকেই চাকরি থেকে বরখাস্ত করবেন। কাল রাত অবধি ভাবার সময় দিলাম, ভেবে আমাকে জানিও। এসো এসো। কাকিমা, আজকে যা টাকা সংগ্রহ হয়েছে সব আমরা গুনে হিসেব করে এখানেই রেখে যাব। কাকাবাবু এলে ওনাকে আপনি হিসাবটা দিয়ে দেবেন। বেশ, ঠিক আছে। তবে তোমরা এবার একটু বসো। কখন থেকে ঘুরছো বলো তো? খাবার জল না পেয়ে কি চোখ মুখের অবস্থা হয়েছে সবার। তোমরা বসো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করতে বলে দিয়ে আসি, কেমন? বসো। এসো। রহিম, তোমাকে একটা কাজের দায়িত্ব নিতে হবে। তোমাকে কিছু গ্রামে পৌঁছতে হবে। কয়েকটা ঠিকানা আমি তোমায় লিখে দেব, সেই ঠিকানাগুলোয় তুমি আমার একটা করে চিঠি পৌঁছে দেবে। তাহলে সেইখানকার কংগ্রেস সদস্যরাও সেই অঞ্চলে অর্থ সংগ্রহ করা শুরু করবে। না হলে 1 মাসে 1 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব হবে না। আর কি হবে সমস্ত টাকা তুলে? কোন আন্দোলনের জন্য খরচা হবে এসব? রসিকতা করছো হেমন্ত, নাকি অহিংস আন্দোলনে মন বসছে না? রসিকতা আমি করছি না সুভাষ, মন তো আমি আন্দোলনেই বসাতে চেয়েছিলাম। দেখো কি ঘটেছে, দেখো।
হয়েছে সুভাষ? না সুভাষ কি হয়েছে বলো? উত্তরপ্রদেশে চৌরি চৌড়া গ্রামের রাস্তা দিয়ে জাতীয় কংগ্রেসের একটা শোভাযাত্রা যাচ্ছিল। একদল পুলিশ সেই শোভাযাত্রা বন্ধ করার চেষ্টা করে, আর তাতেই মানুষ উত্তেজিত হয়ে পুলিশকে আক্রমণ করে। পুলিশ ভয় পেয়ে থানায় আত্মগোপন করে, কিন্তু মানুষ রাগ সামলাতে না পেরে থানায় আগুন লাগিয়ে দেয়, আর সমস্ত পুলিশ আগুনে পুড়ে মারা গিয়েছে। সে কি, সকলে উত্তেজনার বশে এ কি করলো? আচ্ছা সুভাষ, গান্ধীজি কোনো খবর পেয়েছেন? পেয়েছেন, আর এই খবর পেয়েই গান্ধীজি বারদৌলিতে সভা করে অসহযোগ আন্দোলন তুলে নিয়েছেন। আন্দোলন বন্ধ? কি বলছো কি? তাহলে এই যে আমরা বা আমাদের মতো কংগ্রেসের আরো অনেক সদস্য, সাধারণ মানুষ সকলে যে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, তারা এখন কি করবে? মস্ত বড় ভুল, মস্ত বড় ভুল করলেন এটা গান্ধীজি। আন্দোলন তুলে নিয়ে উনি কি অন্য কোনো নির্দেশ দিয়েছেন সুভাষ? না কাকিমা, আন্দোলন বন্ধ এটাই নির্দেশ। এটা কি করলেন গান্ধীজি? চৌরি চৌড়া গ্রামের একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য গোটা দেশকে এইভাবে শাস্তি দিতে পারেন না উনি। উনি নিজেই সকলকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে বললেন, সকলে সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন, আর এই অবস্থায় আন্দোলন বন্ধ? না না না, আন্দোলন বন্ধ হতে পারে না। এই অবস্থায় আন্দোলন বন্ধ হয়ে যাওয়া মানে ক্লিবতা। এত মানুষের এত ত্যাগ, এত আবেগ, পুলিশের লাঠির সামনে পিঠ পেতে মার খেয়েছে সবাই, এতটুকু প্রতিবাদ করেনি, অহিংস থেকেছে প্রত্যেকে। আর সব কিছুর এতটুকু মূল্য দিলেন না গান্ধীজি? কি করে পারলেন উনি এটা করতে? কাকিমা, দেশবন্ধু কখন ফিরবেন? আমাকে ওনার সাথে কথা বলতে হবে। ওর তো ফিরতে একটু দেরি হবে বলেছেন, কিছু কাজ নিয়ে বেরিয়েছেন উনি। ওনার সাথে আমাকে আলোচনা করতেই হবে। আন্দোলন এইভাবে থেমে যেতে পারে না। আমার দেশের মানুষ এতটা ভীতু নয়, যেভাবেই হোক এই আন্দোলন আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে। এই সন্দেহ যেন সত্যি না হয় ঠাকুর। যে সন্দেহ আমরা সকলে মিলে করছি, সত্যি যদি তাই হয় তাহলে তো পানির জীবনটা ভেসে যাবে। কি করবে মেয়েটা তাহলে? মেজ বৌদিদি, আপনি এখানে? হ্যাঁ, আমি আসলে একটু বাণীর সাথে দেখা করতে এসেছি, ওর জন্যই অপেক্ষা করছি। আপনি এখানে দাঁড়িয়ে কেন? চলুন না ক্যান্টিনে গিয়ে বসবেন, ওখানে বসার জায়গা আছে। বাণী এলে না হয় তখন। না না, আজ আমার একটু তাড়া রয়েছে গো, আজ আর যাবো না। আমি এখানেই অপেক্ষা করছি। ওই তো বাণী আসছে, তোমরা যাও, তোমরা বরং কলেজে যাও, তোমাদের আবার দেরি হয়ে যাবে। আমি ওর সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক, এসো।
মেজ বৌদিদি, তুমি এখানে কি করছো? তোমার সাথে একটু কথা বলতে এলাম বানি। বলো না, কি বলবে? একটা সত্যি কথা আমায় বলবে? কি কথা? তুমি আমাকে আগে কথা দাও, আমি যদি কোনো ভুলও বলি তুমি আমাকে ভুল বুঝবে না। এসব তুমি কি বলছো মেজ বৌদিদি? কেন ভুল বুঝতে যাবো আমি তোমায়? কি হয়েছে সেটা তো বলবে। তোমার স্বামীর নাম তো প্রতাপ, তাই না বানি? হ্যাঁ। কিছু মনে করো না, তুমি কি তোমার স্বামীর মধ্যে এমন কিছু লক্ষ্য করেছো যে ওনার ব্যবহার বাইরে একরকম আর ভিতরে অন্যরকম? মনে তো আমার প্রথম দিন থেকেই হয়েছে, একটা না অনেকগুলো রূপ ওনার। স্বদেশীদের কাছে একরকম, আমার কাছে একরকম, আর বাকি সবার কাছে পুরোপুরি অন্যরকম। কিন্তু আমি সত্যিটা বললে সবাই আমায় নিয়ে দুশ্চিন্তায় পড়বে। কষ্ট যা পাওয়ার আমি পাবো, তার মধ্যে আমি কোনোভাবেই আর কাউকে আনবো না। কি হলো বানি? না মেজ বৌদিদি, আমি তেমন কিছু লক্ষ্য করিনি। আর উনি ভালো মানুষ, কিন্তু তুমি হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছো? শুনেও স্বস্তি পেলাম এবার। কিছু নয় বানি, আসলে কাল রাতে ছোটদাদা বলছিল পুলিশে আমাদের সভা ভেস্তে দেওয়ার জন্য টাকা দিয়ে লোক নিয়োগ করেছিল। ওই লোকগুলি সভায় বোমা ফেলেছিল। আমাদের সভা ভেস্তে দেওয়ার দায়িত্ব প্রতাপ নামের এক পুলিশ অফিসারের ওপর ছিল। বানি, তোমার ক্লাসের বেল পড়ে গেছে, যাও তুমি ভিতরে যাও, ক্লাস শুরু হয়ে যাবে। আমি আসি। এসো। যে লোকগুলোকে পুলিশ অ্যারেস্ট করেছে তাদের পরিচয় জানতে পেরেছেন আপনি? ওই লোকগুলোর পরিচয় না জানলেও তোমার জীবনে কোনো ক্ষতি হবে না। যদি জানার চেষ্টা করো তাহলে তুমি ঝড়ের মুখে পড়ে যাবে। তার মানে সভায় বোমা আপনিই ফেলেছেন? দেশবন্ধু তো এখনো ফিরলেন না হেমন্ত। ওনার সাথে আলোচনা করে আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে। নিজেকেই নিজে কোনো উত্তর দিতে পারছি না আমি। সবকিছুতে এইভাবে থেমে যেতে পারে না। আমরা যেসব আন্দোলনে যোগ দিয়েছিলাম আমাদের মতামতের কোনো মূল্য নেই। জনা কয়েকের শাস্তি আমরা কেন মাথায় পেতে নেব? আমরা তো অহিংসার পথেই চলেছিলাম। সুভাষ শুনছো? শুনছি রণজয়দা। গান্ধীজি অহিংসার পথে দেশকে এক করতে চেয়েছিলেন, কিন্তু এ তো বিরোধ বাঁধল বলে। এই তো সুভাষ, এসব কি শুনছি আমরা? অসহযোগ আন্দোলন তুলে নেওয়া হলো। এসব কি হচ্ছে সুভাষ? আমরা তো শুধুমাত্র গান্ধীজির নামই শুনেছিলাম, আর তোমার কথা মতোই তো আন্দোলনের পথে হেঁটেছিলাম। আমাদের আবেগের কি কোনো মূল্য নেই? আপনারা এইভাবে ভেঙে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, দেশ স্বাধীনের আন্দোলন কিন্তু থেমে যায়নি। আপনাদের ত্যাগ, আপনাদের আবেগ বিফলে যেতে পারে না। একটা কথা মানতেই হবে সুভাষদা, থানায় আগুন আমরা লাগাইনি। কয়েকজন দিগ্ভ্রান্ত মানুষের জন্য এই আন্দোলন তুলে নেবার কোনো মানে হয়? তার চেয়ে আন্দোলন থেকে এই কয়েকজন মানুষকে বের করে দিলে হতো না? দেবপ্রসাদ বাবু, আপনারা এইভাবে অশান্ত হয়ে পড়বেন না। আমার কথাটা শুনুন। আপনাদের সবাইকে বলছি। হ্যাঁ, সমস্যা একটা তৈরি হয়েছে, আমি মানছি সেটা, কিন্তু দেশবন্ধুর সাথে আলোচনা করে আমরা একটা পথের সন্ধান ঠিক পাবো। আলোচনায় কি উত্তর খুঁজে পাবে সুভাষ? যে মানুষগুলো তোমার উপর ভরসা করে বিদেশি কোম্পানির চাকরি ছেড়েছে শুধুমাত্র অসহযোগ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের কি উত্তর দেবে সুভাষ?
তারা কি ফিরে যাবে সাহেবদের পা ধরে সেই চাকরি চাইতে? এখন তো আর তা সম্ভব নয় সুভাষ। যতদিন পরাধীনতার মানে আমরা বুঝতাম না, ততদিন সাহেবদের পা ধরতে আমাদের সম্মানে বাঁধেনি, কিন্তু আজ বাঁধে। আর সুভাষ, তুমি তো এসব শিখিয়েছো, এবার কি হবে? উত্তর তো আমাদের দিতেই হবে সুভাষদা। যে মানুষগুলো দিনের শেষে এক সের চাল কেনার জন্য তাদের রক্ত ঘাম ঝরায়, সেই মানুষগুলো চাল না কিনে তাদের সারাদিনের রোজগার আমাদের ভিক্ষের ঝুড়িতে তুলে দিয়েছে শুধুমাত্র এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের আমরা কি জবাব দেবো সুভাষদা? কি জবাব দেবো বলো? তোমাদের এই প্রশ্নগুলো আমি সবার আগে নিজেকেই করেছি, উত্তর পাচ্ছি না। তবে আমার বিশ্বাস এভাবে না হোক অন্যভাবে দেশের স্বাধীনতা আসবেই।